কনভারসেশন হচ্ছিল ওর খুবই বাজে অবস্থা। তার মধ্যে আমি এক ঝলক একটা বাচ্চার ছবি দেখে ফেলছি যে আগুনে পুরো একটা বাচ্চা খালি গায়ে সে দৌড়াচ্ছে। এটার পর থেকে আমার জন্য আসলে আলাপ করা এটা বা এই আলাপে কনসেন্ট্রেট করা একটু কঠিন। কিন্তু এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যে আমরা আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ একটা সুস্থ ব্যবস্থা আসলে তৈরি করতে পারি নাই। এবং এইটুকু তৈরি করার জন্য আমাদের হাজার হাজার বাচ্চা জীবন দেওয়ার পরেও, এক বছর পরেও এখন যখন আপনাদের সাথে কথা বলছি কিংবা এরা আগে, আমরা এই পাকটা থেকে বেরোতে পারি না। আমার যেমন ধরেন 16 তারিখে এই জুলাইয়ের 16 তারিখে খুব বড় একটা দিন মনে হয়। আমার কাছে মনে হয় যে ইতিহাস এক একটা সময় আসলে আমাদের জন্য এক একজন বীরকে আসলে সামনে নিয়ে আসেন। তারা এক একটা ভঙ্গিতে এক একবার উপস্থিত হয় এবং তারা আমাদেরকে আসলে নিজেদেরকে উৎসর্গ করার জন্যে এমন মাত্রায় উদ্বুদ্ধ করে যে আমরা আসলে যারা কোনোদিন অন্যের জন্য কাজ করব না, নিজের সংসার নিজের সুখের বাইরে দাঁড়াবো না, তারাও আসলে নিজের মধ্যে থাকতে পারি না। আপনি যদি ক্ষুদিরামের কথা ধরেন, সূর্য সেনের কথা ধরেন, এরা যখন আসলে দাঁড়াইছিল তখন এটা নিশ্চিত হয়ে গেছিল যে এইখানে আসলে ব্রিটিশ আর থাকতে পারছে না। নূর হোসেন যেদিন আসলে বুকে পেটে লিখে গণতন্ত্রের জন্য দাঁড়াইছিল, এদিন এটা নিশ্চিত হয়ে গেছিল যে এরশাদ আর নাই। মানে সে কবে যাবে, কখন যাবে, এটা হচ্ছে একটা কাউন্টিংয়ের ব্যাপার, এর বেশি কিছু না। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই সময়ের মধ্যে হাসিনা কিংবা তার সাথে যারা আসলে আমাদের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, এরা মিলে দেশ বিদেশ মিলে এরকম একটা আবহ তৈরি করছিল যে শেখ হাসিনা বেঁচে থাকাকালীন সময়ে তাকে ক্ষমতা থেকে আসলে সরানো যাবে না, এমনকি তার যে আসলে উত্তরসূরি হবে তাদেরকেও আমরা ক্ষমতা থেকে সরাতে পারবো না। কিন্তু যেদিন আসলে আবু সাইদ বন্দুকের সামনে আসলে শুধুমাত্র বুক পেতে দিয়ে দাঁড়াইছিল, ওদিন আমার মনে হয়েছিল যে আসলে পৃথিবীতে এত বুলেট তৈরি হয় নাই যে আসলে আবু সাইদদের শেষ করতে পারে। এবং এরপরে আমরা 18 তারিখে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু ব্যাপারটা দেখবেন যে ইতিহাস এরকম একটা জায়গায় নিয়ে গেছিল আত্মত্যাগকে, যে আপনি গুলি খাইতেছেন, আহত হইতেছেন, এটা কোনো ঘটনা না। মানে আবু সাইদের মতো কিংবা তার মতো করে আত্মত্যাগে একদম জীবন দেয়া ছাড়া, জীবন দিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার কোনো ত্যাগ আসলে ত্যাগ হিসেবে বিবেচিত হচ্ছে না। সে এই জায়গাটাকে আসলে নিয়ে গেছিল এবং দিয়ে গেছিল বলে আমাদের আর কোনো আবু সাইদের অভাব হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এক বছরের মধ্যে আমরা যেদিন আবু সাইদের এই জীবন নিয়ে আলাপ করতে পারতাম, সমস্ত রাজনৈতিক দল একসাথে, সমস্ত মানুষের একসাথে, সমস্ত দেশ আসলে যখন একসাথে এই বিষয়টা উদযাপন করতে পারতাম কিংবা আলাপ করতে পারতাম, আপনি দেখবেন এক বছরের মধ্যে আমরা আবু সাইদ দিবসটাকে কলঙ্কিত করেছি। আমরা যাদেরকে সরকার বানিয়েছি, আবু সাইদরা যাদেরকে সরকার বানিয়েছে, যে আবু সাইদরা আর কখনোই রাষ্ট্রের হাতে খুন হবে না, সেই দিবসেই আসলে আরো 4-5 মানুষকে এই রাষ্ট্র খুন করেছে। যদি বলেন এখানে যারা বলছিল যে আসলে জুলাই কি বেহাত হয়ে গেছে, কি বেহাত হয় নাই, এই বিষয়টা এরকম সুতার মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি যদি দেখতে চাই বেহাত হয়ে গেছে, তাহলে আমার কাছে অজস্র উদাহরণ আছে বেহাত হয়ে গেছে। আমি যদি দেখতে চাই যে আসলে বেহাত হয় নাই, এটাকে এখনও রক্ষা করা সম্ভব, তাহলে আমি অজস্র উদাহরণ পাবো যেটাকে রক্ষা করা সম্ভব। এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আসলে আপনারা যারা আজকে কমিটি করেছেন, আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা যারা নিজেদের তরুণ, বয়সে তরুণ, চিন্তার ক্ষেত্রে আপনাদের যাদের তারুণ্য আছে বলে আমি বিশ্বাস করি, আপনারা
বিশ্বাস করতে চাই তারা আসলে এটা ঠিক করবেন যে আসলে এইবারও কি আসলে ব্যাহত হবে, নাকি আসলে এইবার আমরা যে জন্য জীবন দিয়েছি সেটাকে আসলে একটা ধারাবাহিকতার পর্যায়ে নিয়ে শেষ করব, যেখানে আসলে এইভাবে আর এইসব ছোট ছোট চাওয়ার জন্য আমাদের আর জীবন দিতে হবে। এটা ঠিক করার জন্য আসলে আমার মনে হয় যে আজকে আপনাদের আয়োজন। আমি একটা কথা বলি, আমাদের ইতিহাসে দেখবেন, আমাদের দুনিয়ার ইতিহাসে অনেক দেখবেন যে অনেক বিপ্লব আসলে ব্যর্থ হয়েছে। প্রথম অ্যাটেম্পটে আসলে বিপ্লব হয় না, অনেকদিন পরে আবার অ্যাটেম্প নিতে হয়েছে। অনেক অভ্যুত্থান চেষ্টা আসলে ব্যর্থ হয়েছে, কিন্তু এই ভূখণ্ড, এইখানকার মানুষ একেবারে সর্বসাম্প্রতিক ইতিহাসও যদি ধরে 50-60 বছর 70 বছর, তার মধ্যে দেখবেন যতবার এখানকার মানুষ আসলে অভ্যুত্থান করতে চাইছে ততবার বিজয় হয়েছে, ততবার সরকার এখান থেকে আসলে পালাইছে অথবা তারা বিচারের মুখোমুখি হয়েছে। একটা ঘটনা নাই, এমন কোনো অভ্যুত্থান ঘটে নাই যে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। কিন্তু এর সাথে একটা ভয়াবহ সত্য আর আরেকটা দিক আছে। একটা অভ্যুত্থানকে আমরা আসলে বিজয় পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি না। যাদের জন্য অভ্যুত্থান, সে অভ্যুত্থানের ফল সেই জনগণের কাজ পর্যন্ত নিয়ে যেতে পারি না। প্রত্যেকটা অভ্যুত্থান ব্যাহত হয়েছে, প্রত্যেকটা বিজয় আসলে কেউ না কেউ দখল করছে, কারো না কারো স্বার্থে কোনো না কোনো একটা পক্ষ এটাকে আসলে তার উপরে মালিকানা প্রতিষ্ঠা করছে। এমনকি আমাদের স্বাধীনতার যুদ্ধ অভ্যুত্থানের চাইতেও যেটা বড়, সেইটার পর্যন্ত ফল আসলে ব্যাহত হয়েছে। আমাদের আসলে এই যে আমি বলি যে আমাদের বিজয় হওয়ার জিনিসটা আমরা শিখছি, বিজয়ী হওয়ার জন্য কিভাবে আত্মত্যাগ করতে হয় এটা আমরা শিখছি। আমরা এটা শিখি নাই যে বিজয় ব্যাহত হওয়ার আসলে পথগুলি কি, এই ব্যাহত হওয়ার পথটাকে আসলে কিভাবে ঠেকায় দিতে হয়, কিভাবে রুখতে হয়, ব্যাহত হওয়ার হাত থেকে আসলে বিজয়কে কিভাবে রক্ষা করতে হয়, এই বিজয়কে কিভাবে যার বিজয় তার কাজ পর্যন্ত নিয়ে যেতে হয়, সেই পথটা আমরা আসলে এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই কিংবা আসলে শিখি নাই। এইবারের যদি কোনো চ্যালেঞ্জ থাকে, যেটা আমরা বলছিলাম, আমরা একটা কাজ করছি আমরা মনে করি, আরেকটা কাজ আপনাদের, এইটাকে আসলে আপনাদের পর্যালোচনা করে দেখতে হবে যে কোন পথে আসলে বিজয় ব্যাহত হয়, আর এটাকে আসলে কি করলে এই ব্যাহত হওয়ার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন। আমি এটার সাথে একটা কথা শুধুমাত্র যোগ করে বলি যে আমি বিশ্বাস করি না 24-24 কিংবা 25-এ শেষ হয়েছে। আমাদের এখানে নিকট অতীতে আপনি দেখেন 68-র আন্দোলন, 69 অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আসলে শেষ হয় নাই। 70-এর নির্বাচন, এটা অভ্যুত্থানেরই আরেকটা কন্টিনিউশন। তাতে শেষ হয় না, আপনার 71-এ যুদ্ধ করা লাগছে। 71-এ গিয়ে আপনি আসলে একটা ভূখণ্ডের উপর আপনার অন্তত স্বাধিকার একটা দেশ আপনি আসলে স্থাপন করছেন। সেই যে বাকি কাজ, সে কাজ 53 বছরে আমরা করতে পারি নাই। দেশ স্বাধীন করছি, রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র, নাগরিকের জন্য আসলে স্বাধীন নাগরিক হওয়ার জন্যে ওই যে এরা যেটা বলে, আমাদের কবি সাহিত্যিকরা বলে, মানুষ আসলে মানুষ হয়ে উঠবে, ব্যক্তির বিকাশ হবে, ব্যক্তি স্বাধীন হবে, রাষ্ট্র ব্যক্তিকে সহায়তা করবে, রাষ্ট্র ব্যক্তিকে আসলে বন্দি করবে না। এইরকম একটা রাষ্ট্র বানানোর জন্য যেই কাজ, সেই কাজ 71-এও আমরা পারি নাই, 90-এ পারি নাই, 24-এও এটা পারবো কি না, এইটাই হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি মনে করি 24-এ শেষ হয় নাই, 25-এও শেষ হয় নাই। আমি বিশ্বাস করতে চাই এটা যতক্ষণ আপনারা না পারবেন ততক্ষণ এটা আমাদের যোদ্ধারা যেরকম জুলাইকে 36 পর্যন্ত টেনে নিয়ে গেছিল, আমি বিশ্বাস করি যে আপনারা 24-কে এরকম অন্য একটা সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া লাগবে, টেনে নিয়ে যাবেন, কিন্তু এটাকে আসলে সম্পূর্ণ করবেন। আমি দুইটা কথা বলবো শুধুমাত্র এখানে। আমাদের এখানে আসলে বাংলাদেশ সম্পর্কে আমার যেটা ধারণা, আপনাদের অনেকে একমত হইতে পারেন, নাও হইতে পারেন, কিন্তু আপনারা যেহেতু তরুণ, আপনাদের যেহেতু অনেকভাবে চিন্তা করার আসলে সামর্থ্য আছে, সেই জন্যে আমি আমার কথাটা বলি। আমি বাংলাদেশের এই ভূখণ্ডটাকে পৃথিবীর মধ্যে, অন্তত ব্রিটিশ কলোনি ছিল এরকম দেশগুলির মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় দেশ দেখি। আমি বিশ্বাস করি ব্রিটিশ কলোনি ছিল এইরকম দেশগুলি আসলে নিজেকে মুক্ত করার জন্য যারা যারা কাজ করছে, তার মধ্যে সবচেয়ে অগ্রসর অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ আছে। বাংলাদেশ যেভাবে
নিজেকে মুক্ত করবে, এই পথ আসলে পরবর্তীতে ব্রিটিশ কলোনির দেশগুলিকে গণতান্ত্রিকভাবে আসলে মুক্ত হওয়ার পথ নির্ধারণ করার ক্ষেত্রে খুব বড় রকমের নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করবে। এটা কেন আমি মনে করি? এই কথাটা বলার জন্য এই কথাটা বলছি। আমি বিশ্বাস করি এই ভূখণ্ডের মানুষ 2-3টা বড় বৈশিষ্ট্য আসলে ধারণ করে। এই ভূখণ্ডের মানুষ অনেক বেশি আসলে ভালোবাসার শক্তি তার অন্য যে কোনো জাতির চাইতে আমার কাছে মনে হয় বেশি। এবং এই ভালোবাসার লক্ষণের মধ্যে ইউরোপের সাথে একটা বড় পার্থক্য আছে। ইউরোপীয় ভালোবাসার মধ্যে এনজয়মেন্ট অনেক প্রধান জায়গা, এখানকার মানুষের ভালোবাসার মধ্যে আসলে স্যাক্রিফাইস হচ্ছে প্রধান জায়গা। এইটা তার একটা বড় শক্তির জায়গা আমি মনে করি। এবং এখানকার মানুষের স্পিরিচুয়াল ক্ষমতা এইটা দুনিয়ার অনেক দেশের চাইতে, প্রায় সব দেশের চাইতে বেশি। এই জন্য সে আপনার কলমের মধ্যে কি আছে, আপনি মুখে কি বলেন, সাজায় গুজায় কি বলেন, আর আপনার কলবের ভেতরে আসলে কি ধারণ করেন, তো আপনাকে চিনতে পারে। আপনার মুখোশের বাইরে, আপনার মুখোশের আড়ালে সে আপনাকে দেখতে পায়, আপনাকে সে চিনতে পারে। আপনার কাছে 3টা 4টা 5টা মুখোশ থাকতে পারে, আপনি শিক্ষিত মানুষ। কিন্তু একজন সাধারণ মানুষ সে তার আসলে যে চোখ, ওইটা দিয়ে আপনার কলবের ভিতরে আপনি আসলে কোন দুরাশা কিংবা কোন কুয়াশা এবং কোন সুআশা আসলে ধারণ করে, এটা সে চিহ্নিত করতে পারে। এইটা এখানকার মানুষের আর একটা বড় ক্ষমতা। সেই জন্য কখন তাকে নামতে হবে, কখন নামলে আসলে কার পেছনে নামলে এবার সে জয়ী হবে, কখন আসলে জয় আসবে না, এইটা সে অন্যদের চাইতে আলাদা করে চিহ্নিত করে। সে কেবলমাত্র আমরা কি কি লেখি, আমরা কি কি বলি, আমরা কিভাবে আসলে সূত্রায়ন করি, এ দিয়ে আসলে সে নামে না। তার নিজের মতো করে আসলে সে পড়ে, তার নিজের মতো করে সে আসলে বোঝে, এবং তার নিজের মতো করে কালেকটিভ নলেজ দিয়ে আসলে তখন সে আসলে পরিচালিত হয়। এইটা একটা বড় ক্ষমতা আমি মনে করি। এই যে ক্ষমতাগুলি, এই ক্ষমতাগুলি আসলে বাংলাদেশকে একটা ইউনিক ক্যারেক্টার দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে যেভাবে গড়ে উঠছে, এইটার মধ্যে একটা ইউনিকনেস আছে। বাংলাদেশ যে ধরনের রাষ্ট্র ছিল, ব্রিটিশরা এসে এখানে যেভাবে এটাকে রাষ্ট্র বানায় তুলছিল, সেই রাষ্ট্রের যত ধরনের আসলে কি বলা যায় যে সম্ভাবনা কিংবা ভালো জায়গাগুলি শেষ হওয়া, তার প্রত্যেকটা জায়গা আসলে থাকে না একটা বিষয়ের মধ্যে এখনো কিছু আশা রেখে দেওয়া, তার সমস্ত আশার জায়গাগুলি এখানে শেষ হচ্ছে। এখানে নির্বাচন ব্যবস্থা আছে, কিন্তু নির্বাচন ব্যবস্থা কাজ করে। এইখানে আসলে আদালত আছে, কিন্তু আদালতে কোনো বিচার হয় না। এইখানে আপনার ধরেন সংসদ আছে, কিন্তু কোনো সংসদ নয়, এটা এক ব্যক্তির ইচ্ছা পূরণের একটা হাতিয়ার। এইখানে আসলে রাজনৈতিক দল আছে, কিন্তু এগুলো কোনো রাজনৈতিক দল না, এগুলো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার মানে ব্রিটিশ যে সমস্ত অনুষঙ্গ তৈরি করছে, যেইভাবে সেইখানে শাসন করার জন্য আসলে, এবং কি ব্রিটিশের শিক্ষা, যে শিক্ষাকে আসলে, যে শিক্ষার মধ্যে যে অহংকার, যে শিক্ষার মধ্যে যে বিচ্ছিন্নতা, সে যে আসলে শিকড় বিরোধী একটা অবস্থান নিত, সেই শিক্ষার যে দর্শন সেটা পর্যন্ত আজকে অনেক বেশি উন্মোচিত। এবং শিক্ষিতদেরকে মানুষ অনেকাংশে চোর কিংবা ঘুষখোর কিংবা বাটপা এইভাবে চিহ্নিত করার জায়গাটাই মানুষ অনেক বেশি আসলে সামনে চলে এসছে। তো সেই জায়গাগুলির কারণে এই রাষ্ট্রের মধ্যে আসলে একটা এরকম অবস্থা তৈরি হয়েছে যে তার আসলে সে মনে করে যে এই বিচার ব্যবস্থা আছে, এটা কাজ করবে না, এটাকে কাজ করার মতো করতে হবে। এই আদালত আছে, আদালত কাজ করে না, এটাকে কাজ করার মতো করতে হবে। নির্বাচন ব্যবস্থা আছে, এটা কাজ করে না, এটাকে কাজ করার মতো করতে হবে। এইখানে আসলে শিক্ষা আছে, কিন্তু এটা কুশিক্ষা, এটাকে শিক্ষার মতো করতে হবে। এরকম প্রত্যেকটা জিনিস আপনার প্রায় আছে, তো কোনোটাই আপনার ঠিক জায়গায় নাই। এইটা যে করতে হবে, ঠিক করতে হবে, এটাকে আমরা বলছি সংস্কার। এইটাকে যদি আপনি বিপ্লব মনে করেন, আপনি মনে করতে পারেন, কিন্তু বিপ্লব মনে করার কতগুলো প্রবলেম আছে। বিপ্লবকে আপনি সংস্কারকে যদি বিপ্লব মনে করেন, কিংবা বিপ্লবকে যদি সংস্কার মনে করেন, তাহলে আসলে সাপকে রশি, রশিকে সাপ মনে করার মতো সমস্যা হইতে পারে। আমাদের এখানে এই অভ্যুত্থানকে যখন কেউ কেউ বিপ্লব মনে করছে, তখন আসলে তারা আমাদের ভালো করার চাইতে অনেক বেশি খারাপ করছে। এই কথাটা বলে আমি আমার কথাটা শেষ করব। এইখানে যারা এটাকে বিপ্লব মনে করছিল,
তাদের একটা দায়িত্ব হচ্ছে যে আসলে এইখানে যত ধরনের আন্দোলন সংগ্রাম কিংবা আসলে মব তৈরি হয় সেগুলিকে আসলে নার্সিং করা। কারণ সে মনে করছে অভ্যুত্থান যখন হয়, অভ্যুত্থানের মধ্যে যখন আসলে কোনো বিপ্লবী শক্তির একক আধিপত্য কিংবা নেতৃত্ব কিংবা কর্তৃত্ব, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ক্ষমতা দখল করার মতো যখন তার মেকানিজম না থাকে, তার নিজের দর্শনের তারা পরিচালিত হওয়ার মতো একটা বড় জনগোষ্ঠী কিংবা একটা পার্টি যখন না থাকে, বিভিন্ন পার্টি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন মত, বিভিন্ন পথ, সেগুলি নিয়ে কোনো একটা কমন জায়গাকে ধরে কমন মিনিমামের ভিত্তিতে যখন আন্দোলনে নামে, তখন আপনার কাজ হচ্ছে প্রথমে কমন মিনিমাম অ্যাচিভ করা। কমন মিনিমামটা রক্ষা করার পরে, কমন মিনিমামটা অর্জন করার পরে, কমন মিনিমাম পর্যন্ত আপনার এক ধরনের, যদি এটা যুদ্ধ বলেন তাহলে একটা ফ্রন্টাল ইউনিটি লাগে, এটা যদি রাজনীতি বলেন তাহলে একটা রাজনৈতিক সহযোগিতা লাগে, একটা সহমর্মিতা লাগে, একটা সহযোগিতা লাগে, সমঝোতা লাগে। এই সময়ে যদি আপনি আসলে সমঝোতার বদলে লড়াই করেন তাহলে আপনার কমন মিনিমাম ভেঙে পড়বে, আপনি কমন মিনিমাম অ্যাচিভ করতে পারবেন না। এবং বাংলাদেশে 1 বছর এটা পারে নাই, টানাপোড়েনে পড়ছে। প্রয়োজন ছিল যারা নেতৃত্বে ছিল তাদের কাছ থেকে জাতি আসলে আশা করছিল কমন মিনিমামটা আসলে তারা বাস্তবায়ন করার পরে বাকি আমরা আসলে লড়াইয়ের পথে যাব। আমি বলবো বিপ্লব লাগবে, আরেকজন বলবে না এই ব্যবস্থা টিকিয়ে রাখা লাগবে, একজন বলবে কল্যাণ রাষ্ট্র লাগবে। কি কি লাগবে, এই লড়াইটা যে আমরা করব, এই লড়াই পরিচালনার নিয়মটা আমাদের আসলে সেট করার কথা ছিল। কমন মিনিমাম ছিল এরকম যে এরপরে আমরা লড়াই করব, এরপরে আমরা সংগ্রাম করব, এরপরে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, প্রতিযোগিতা করব, কিন্তু নিশ্চয়ই আমি তোমাকে এই কাজগুলি করব না, আমার দল তোমার বিরুদ্ধে এই কাজ করবে না, আমার দল দেশের বিরুদ্ধে এই কাজ করবে না, আমার দল জনগণের বিরুদ্ধে এই কাজ করবে না। যুদ্ধের সময় আসলে একটা নিয়ম থাকে, যুদ্ধের সময় আসলে আমরা আসলে রেড ক্রসকে কাজ করতে দেই, যুদ্ধের সময় আসলে আমরা আহতদেরকে চিকিৎসা দেই। এই নিয়ম যুদ্ধের জন্য পর্যন্ত লাগে, রাজনীতির জন্য, একটা দেশ পরিচালনার জন্য যেই নিয়ম কানুন সমস্ত কিছুকে আসলে শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট বলেন আপনারা, তাকে যে মর্যাদা দেন, শেখ হাসিনা এতটা মর্যাদার যোগ্য না। ও একটা মাফিয়া ছিল, মাফিয়াদের শাসনে যে জিনিসকে ভেঙে ফেলেছিল, তখন প্রয়োজন ছিল ওই মাফিয়া শাসন থেকে বের হয়ে আসার পরে কমন মিনিমাম বের করা, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার জন্য আসলে কি পথে আমরা কোন রুল মেনে আসলে লড়াই করব সেটা সেট করা। সেটা করার আগে আসলে যখন আমরা লড়াইয়ে নামছি তখন আজকে আমরা অনেক বেশি হতাশ। আমি এখনও বিশ্বাস করি, আমি এটা মনে করি যে আমরা যাদের সাথে কথা বলি না, আমরা ধরেন এটা আরেকটা বলতে চাইছিলাম না, তাও একটু বলে কথাটা শেষ করে আমি লম্বা করে ফেলেছি মনে হয়। একটা জিনিস শুধু আমরা বলি, আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে, ক্ষমতায় আসার পরে বলা তো ঠিক না। আমরা যেহেতু এই সংস্কারের রাজনীতি, সংস্কার, রাষ্ট্রের সংস্কার নিয়ে 10-12 বছর ধরে আমরা যেহেতু কাজ করতেছিলাম, আপনারা আমাদেরকে গুরুত্ব দেন বা না দেন, আমরা যত মানে মিডিওকার টাইপেরই মানুষ হই, আমরা যত কম মেধার মানুষই হই, আমরা 12টা বছর 13টা বছর একটা বিষয় নিয়ে কাজ করতেছিলাম। আমাদের ফোকাস একটা জায়গার মধ্যে ছিল, সংবিধানের সংস্কার, রাষ্ট্রের সংস্কার। এইটা কিভাবে হইতে পারে, কোন পথে হইতে পারে, কি কি হইতে পারে, কত কম জায়গাকে ধরলে কোন জায়গাকে ধরলে সহজ হবে, কোনটা ধরলে আসলে কঠিন হয়ে পড়বে। আমাদের একটাই যেহেতু কাজ ছিল, আমরা রাষ্ট্রকে অ্যাসিস্ট করতে চাইছিলাম। আমরা এই সরকারকে আসলে 11 তারিখে, 8 তারিখে তারা শপথ নিছে, 11 তারিখে আমরা তাদেরকে বলছিলাম যে আপনাদের এই করা দরকার। এই সরকার আমাদের অ্যাসিস্ট্যান্স নেয় নাই, আমাদের নেয় না, অন্য কারণ নিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু তাদের আমরা কোনো হোমওয়ার্ক ছিল এটাও দেখি না। প্রতিটা দিন তখন আমাদের গুরুত্বপূর্ণ ছিল, এরা মাসের পর মাস অপচয় করছে, হোমওয়ার্ক যাদের আছে তাদের কাছে নেয় না, নিজেরা আসলে হোমওয়ার্ক দাঁড় করাতে পারে না। তারা এটার জন্য রেডি ছিল না, এরকম একটা রাষ্ট্র পরিচালনার জন্য। যেই রাষ্ট্র অন্য একটা ব্যবস্থায় জাম্প করার জন্য রেডি হয়েছে, সেইটাকে আসলে গাইড করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, এরকম কোনো প্রস্তুতি এখানকার যারা সরকারের দায়িত্ব নিয়েছিল তাদের ছিল না, এখানকার রাজনৈতিক দলগুলির ছিল না। এই রাজনৈতিক দলগুলি যখন দেখছে এই দাবিটা জনগণের মধ্যে পপুলার হয়েছে, তারা কেবলমাত্র এটার শব্দটা নিয়েছিল, অর্থটা নেয়, মিনিংটাকে তারা আসলে মিনিংফুলি মিন করে না।
সেই জন্যে আমরা আসলে ব্যর্থ যদি বলেন, যা অর্জন করতে পারতাম তার তুলনায় ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এটা আমার মনে হয়। আমরা প্রথমেই বলবো যে আসলে হাসিনাকে যে পরাস্ত করা যাবে না, এই যে মিথ তৈরি করার চেষ্টা করা হয়েছিল এটা ভেঙে দিয়েছে এখানকার মানুষ। আমাদেরকে যে আসলে পরাস্ত করা যায় না এটা এস্টাবলিশ করছে এখানকার মানুষ। এইখানে বাংলাদেশে 53 বছরের মধ্যে প্রথম রাজনীতিতে রাজনৈতিক এজেন্ডাভুক্ত হয়েছে। এর আগে পর্যন্ত 53 বছরের আগের রাজনীতি দেখেন, পুরনো সমস্ত জিনিস, স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার জনককে, পিতাকে, মুক্তিযুদ্ধের পক্ষে কে, বিপক্ষে কে, বাংলাদেশপন্থীকে, পাকিস্তানপন্থীকে, মার্ক্সবাদীকে, অমার্ক্সবাদীকে, মানে আস্তিককে, নাস্তিককে, হেন কোনো ইস্যু নয়, সমস্ত নন পলিটিক্যাল ইস্যুকে পলিটিক্সের মধ্যে ইস্যু করে সমস্ত পিপলকে বিভক্ত করে, বিচ্ছিন্ন করে, একজনকে দিয়ে আরেকজনকে নির্মূল করানোর কাজ করায় এরা এই দেশটাকে শাসন করছে। এই 53 বছরের মধ্যে দেখবেন এই প্রথম রাজনীতির প্যারাডাইম শিফট হয়েছে। আজকে রিক্সাওয়ালা বা মামার সাথে আলাপ করেন, আপনাকে বলবে সংবিধানের 70 ধারা থাকবে কি থাকবে না, পুলিশ এরকম থাকবে কিনা, বিচার বিভাগ এরকম থাকবে কিনা, নির্বাচন কিভাবে হবে, এই প্রথম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক আলোচনা হচ্ছে। এবং এটা সরকারকে আমরা বলছিলাম জেলায় জেলায়, যেটা আসলে ফায়াজ বলছি, জেলায় জেলায় নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলির আসলে যে একচ্ছত্র আধিপত্য দাঁড়াইছে, এই একচ্ছত্র আধিপত্যের বাইরে, রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষের সাথে কথা বলতে বলছিলাম, বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন সংস্থার সাথে, সংস্থা না এরকম মানুষের সাথে তাদেরকে আমরা রোডম্যাপ দিয়েছিলাম যে 18 মাসের মধ্যে এই সমস্ত আলাপ করে নির্বাচন করে ফেলা সম্ভব। তারা এইগুলি নিয়ে ঘুমাইছে। আজকে 18 মাস যখন পার হয়ে যাচ্ছে, তখন একটা দল নির্বাচনের জন্য ধরেন হুমড়ি গায়ে পড়ছে, আর একটা দল নির্বাচন করতে চাইলেই সেটা তারা আসলে দেশের শত্রু, জনগণের শত্রু, এইভাবে নিজেদের মধ্যে বিভক্তিটাকে এমন পর্যায়ে নিচ্ছে যেটা আসলে হাসিনা যেটা করতে চাইছিল সেই কাজের দিকে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি আপনারা যারা এখানে আছেন, আপনারা যেহেতু প্রেশার গ্রুপ, আপনাদের জায়গাটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মনোমুগ্ধকর। আপনারা একটা রিজনেবল রেসপন্সিবল বক্তব্য নিয়ে বাংলাদেশে হাজির হইতে পারেন। একটা রেসপন্সিবল পলিটিক্স এখন কী হবে, এই জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যাবে, দলীয় স্বার্থের বাইরে জাতীয় স্বার্থ কোথায় কোথায়, এইগুলিকে কিভাবে চিহ্নিত করে এদেরকে আসলে বাধ্য করতে হবে, এই আওয়াজটা যদি আপনারা বাংলাদেশে তুলতে পারেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে যেরকম রাজনৈতিক দলগুলির পেছনে না গিয়ে আপনাদের পেছনে যাদের আসলে রাজনৈতিক পরিচয় নাই, যাদের দলীয় পরিচয় নেই, রাজনৈতিক পরিচয় বলতে আমি বলতেছি যাদের রাজনৈতিক দলীয় পরিচয় ওইভাবে চেনা ছিল না, মানুষ যেরকম ওদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল, আপনারা যদি এখান থেকে আসলে রেসপন্সিবল রিজনেবল বক্তব্য নিয়ে মানুষের সামনে উপস্থিত হইতে পারেন, তাদেরকে যদি পথ দেখাইতে পারেন, আমরা এটা বিশ্বাস করি যে মানুষ আপনাদেরকে নেবে। আমরা যখন রাষ্ট্রচিন্তা কিংবা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, আপনাদের নিয়ে হাসাহাসি করতো, আমাকে এরকম অ্যাডভোকেটরা হাসাহাসি করতো। আরে ভাই, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের এই যে আজমল বাইরে আছে কেন, বলতে আরে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটকে আপনি সংবিধান বুঝাইতে পারবেন না, আপনি বলেন সংবিধান নিয়ে রাজনীতি করবে বাংলাদেশের মানুষ, আপনি কি পাগল? আমাকে এইরকম কথা যারা বলতো, এরা আজকে আসলে সংবিধান সংস্কারের কথা বলে। সো এটা সম্ভব, এটা সম্ভব আপনার যদি আসলে মানুষকে সামনে রেখে, মানুষের প্রয়োজনকে সামনে রেখে, মানুষের প্রতি ভালোবাসা রেখে যদি আসলে দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের জন্য যদি কলবের মধ্যে ভালোবাসা নিয়ে আপনি মানুষের সামনে দাঁড়ান, মানুষ আপনাকে আসলে গ্রহণ করবে। মানুষ আপনাকে গ্রহণ করার জন্য এখানে প্রস্তুত হয়ে আছে। এদেশের মানুষ কারো কাছে আসলে দাসখত দিতে চায় না। এদেশের মানুষ হচ্ছে তারাই যারা আসলে কোনো ধরনের দিল্লির শাসন মানবে না, অন্যের শাসন মানবে না, বর্গীর শাসন মানবে না বলে এইখানে পানির মধ্যে এসে আসলে শাসন নিজের বাসস্থান করছিল। সেই মানুষদের উত্তরসূরি আমরা। এইখানকার মানুষ আসলে কারো দাস হওয়ার জন্য জন্মায়। স্বাধীন মানুষের জন্য, স্বাধীন মানুষের উপযোগী রাষ্ট্র এটা কিভাবে হইতে পারে, এগুলি দলের বাইরে আসলে আপনারা যদি আসলে এটাকে উত্থাপন করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে এবং যেই লড়াই চলতেছে এই লড়াই আসলে একটা পজিটিভ পথে গিয়ে সমাপ্ত হবে। আমরা একটা সোনার বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন মানুষের বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য এবং আমাকে এখানে কথা বলার
আহ্বান জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানি আমি আমার কথা শেষ করছি।